telling true events that happened in life. সত্য ঘটনা অবলম্বনে মরাবাড়ি গেলেই বিপদ। তখন রাত 11টা মতো বাজতে চলেছে। বাসটি দ্রুত গতিতে চলছে। বাসটি রাজশাহী পৌঁছাতে আর আধা ঘন্টা মতো লাগবে। শিহাব ঘুমিয়ে আছে, তবে সামনের সিটে রবিন জেগে রয়েছে। সে শিহাবকে জাগিয়ে দিল এবং বলল, আর ঘুমিও না, এই তো চলে এসেছি। শিহাব গা মোড়া দিয়ে চোখ খুলল। তার খুব ঠান্ডা লাগতে শুরু করলো। তো সে ব্যাগ থেকে ফুল হাতা একটি টি শার্ট বের করে পরে নিল। পরবর্তীতে রাজশাহী বাস স্ট্যান্ডে এসে বাস থামল। তখন আনুমানিক রাত 11টা 45 মিনিট। রবিনের থেকে শিহাব বিদায় নিল, কারণ রবিন নবাবগঞ্জে যাবে। তো রাতে সে বাস স্ট্যান্ড থেকে রওনা হলো রাজশাহী রেলগেটের দিকে এবং পৌঁছাতে 12টা বেজে গেল। সে তো শিহাব তার গ্রামের উদ্দেশ্যে যাওয়ার মতো অটো খুঁজতে লাগলো, কিন্তু পাচ্ছিল না। অবশেষে পেয়ে গেল এবং রেলগেট থেকে তার গ্রামে যেতে আরও 2 ঘন্টা মতো লাগবে। প্রথম অটো তাকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত নিয়ে গেল। এরপর সে রিক্সা খুঁজতে লাগলো, কিন্তু সে পাচ্ছিল না কোনোভাবেই। তো যাই হোক, এরকম অনেক সময় কেটে যাবার পর একটা রিক্সার দেখা পেল। তবে বলে রাখা ভালো, সময়টা ছিল নভেম্বর 2017, সুতরাং মোটামুটি শীত কাজ করছে। ওই রিক্সা চালক মুখে গামছা দিয়ে মুখ ঢেকে রেখেছিল, আর আলো বলতে রিক্সার নিচে হারিকেন যা নিভু নিভু জ্বলছিল। শিহাবকে দেখে রিক্সাওয়ালা জিজ্ঞাসা করলো, মামা কোথায় যাবেন? শিহাব আনন্দের সাথে বলে উঠল, মামা আমি যাব। বলেই রিক্সায় উঠে পড়ল। কিন্তু রিক্সাওয়ালা আর একটি শব্দ করলো না। সে চলতে শুরু করলো। প্রায় 10 মিনিট মতো চলার পর শিহাব অনুভব করলো যে কি যেন একটা গন্ধ পাচ্ছে। গন্ধটা তার খুবই পরিচিত, তবে সে কিছুতেই মনে করতে পারল না। মিনিট পার করলো শিহাব, তারপর ফোনটা পকেটে রেখে দিল। তবে সে একটু অবাক হলো, কারণ সে যেখানে যাবে সেখানের পথ 15 মিনিটের বেশি না। তবে ইতিমধ্যে 30 মিনিট হয়ে গেছে। সে রাস্তা ঠিকমতো দেখতে পাচ্ছিল না, সব অন্ধকার। হারিকেনের আলোয় খুব অল্প ঝাপসা দেখা যায় সব। সে এবার বলল, মামা এটা কোন রাস্তা? আবারও সাইলেন্ট, কোনো জবাব নেই। এবার একটু রাগ নিয়ে শিহাব বলল, আরে মামা সমস্যা কি, কথা বলেন না কেন? আমরা কোথায় যাচ্ছি এই রাস্তা দিয়ে? জবাব এলো, মামা এই অন্য রাস্তা, এই রাস্তার কাজ চলে। তবে শিহাব খুব ভালোভাবে জানে যে তার বাসার রাস্তা একটাই। আবার ভাবলো অনেক বছর পর আসছে, হয়তো রাস্তা হয়েছে অন্য কোনো। টেনশন না নিয়ে ফোনটা আবার বের করলো, কিন্তু যা দেখলো সে কোনোভাবেই প্রস্তুত ছিল না এটা দেখার জন্য। সে দেখলো তার ফোনে 3টা 15 মিনিট বাজে। এবার তার টনক নড়ল। তার বুঝতে বাকি রইল না যে সে যে বাজেভাবে বিপদে পড়েছে। এটা স্বাভাবিক হতে পারে না। ফোন করার জন্য রবিনের নাম্বার ডায়াল করতে গিয়ে দেখে কোনো প্রকার নেটওয়ার্ক নেই। এটা কোনোভাবেই যাওয়া সম্ভব না। তার এলাকায় কোনো নেট প্রবলেম নেই, তবে নেটওয়ার্কও নাই। সে ভালো মতোই ভয় পেয়ে গেল। রাস্তার দিকে তাকালো, চোখ মুছে ভালোভাবে সে দেখলো আশেপাশে শুধুই বাঁশঝাড় আর কবর। সে ভয়ে শিউরে উঠল। মুখ থেকে আওয়াজও বের করতে পারছে না সে। শরীর কেমন যেন অবশ হয়ে আসছে। হঠাৎ তার মাথায় আসলো সে একটা মরা বাসায় গিয়েছিল রবিনের সাথে। সেখানে যে গন্ধ পেয়েছিল এই গন্ধটাও সেটাই। এবার সে ভয়ের চোটে চলন্ত রিক্সা থেকে লাফ দিল আর বিপরীত দিকে যানপ্রাণ ছেড়ে দৌড় শুরু করলো। এমনটা অবস্থায় সে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। এরপর সে উঠে বসতেই দেখলো সে গাছের ডালের সাথে এই রিকশাওয়ালাটা ফাঁস দিয়ে ঝুলে রয়েছে, মুখে ওই গামছা, আর তার লাল দুটো চোখ তার দিকে তাকিয়ে রয়েছে। সে এই দৃশ্য দেখে চিৎকার করতেই সে ঝুলন্ত শরীরটা রশি ছিটে পড়ল তার সামনে। এবার সে আর নিতে পারল না, সে অজ্ঞান হয়ে গেল। সকালবেলা সে দেখল সে এক অজানা বাঁশের জারে শুয়ে রয়েছে।
রোদ মুখে এসে পড়েছে তার। লাফ দিয়ে উঠে রাস্তায় এসে দেখে সে তার বাসা থেকে প্রায় 20 কিলো মতো দূরের এই বাসযারে। পরে রবিনের সাথে যোগাযোগ করে জানতে পারে যে সে রবিনের সাথে যেই মরা বাসায় গিয়েছিল সেটি ছিল এক রিকশাওয়ালার সুইসাইড কেস। সেই রিকশাওয়ালা এক বড় আম গাছের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল, আর তার মুখেও গামছা জড়ানো ছিল। শিহাব আল্লাহ আল্লাহ করে এবং বুঝতে পারে তার সাথে আরও কত খারাপ কিছু হতে পারত। এই যাত্রায় সে বেঁচে যায়। এই ঘটনাটি এখানেই শেষ। এবার চলে যাব দ্বিতীয় ঘটনায়। আজকের ঘটনা জিনের পাহাড়ে ব্ল্যাক ম্যাজিক। সময়টা 2007 সাল। 5 বছর সৌদি আরব থেকে বাংলাদেশে এসেছি। আমি সৌদি আরবে থাকতে আমার বোনের বিবাহ হয়, সেজন্য ওদের বিবাহে আমি অংশগ্রহণ করতে পারিনি। দেশে আসার কিছুদিন পরে বোনের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিই। বোনকে বিবাহ দেওয়া হয়েছে চট্টগ্রামের হাটহাজারীতে। সেদিন বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। রাত 11:30-এ ওদের বাড়িতে পৌঁছাই। বাস স্ট্যান্ডে নামার পরে বোন জামাই আমাকে এসে নিয়ে গিয়েছিল। আমার বোনের বাড়ি যেতে একটি পাহাড় পড়ে। আমি এবং আমার বোন জামাই রিকশায় করে যতদূর যাওয়া সম্ভব গিয়েছিলাম। এরপর আমরা পাহাড়ের ডাল দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর আমার বোন জামাই এদিক সেদিকে আমাকে সব কিছু দেখাচ্ছিল। পাহাড়ের ঢালে একটি মসজিদ দেখলাম। বোন জামাই আমাকে বলল, এটি আমাদের মসজিদ। এরপর বাসায় গিয়ে সবার সাথে পরিচয় হয়ে খাওয়া দাওয়া করি। বাসায় এশার নামাজ আদায় করে ঘুমিয়ে পড়লাম। এরপর হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। আমি ভাবলাম হয়তো ফজরের আজান দিয়ে দিয়েছে, তাই ঘুম থেকে উঠে ওদের দরজা খুলে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি আলহামদুলিল্লাহ। তখন আকাশে বড় চাঁদ। আমি মোবাইল ফোন বা লাইট কিছুই নেইনি সাথে। বোনের বাসা থেকে মসজিদে যেতে 5 থেকে 7 মিনিট সময় লাগে। হেঁটে হেঁটে মসজিদে চলে গেলাম। অজু করে মসজিদে ঢুকলাম। মাশাল্লাহ, সম্পূর্ণ মসজিদ ভরা মুসল্লি। এই দৃশ্য দেখে খুবই ভালো লাগলো। কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করলাম, মসজিদে যত মুসল্লি আছে সকলেই সাদা পাঞ্জাবি পরিহিত, এবং মসজিদ থেকে এত সুন্দর একটা সুঘ্রাণ আসছে যা আমি আগে কখনো পাইনি। মনে হচ্ছিল কোনো জান্নাতের বাগিচায় এসেছি। আমি মসজিদে প্রবেশ করে সুন্নত আদায় করে নিলাম। সুন্নত শেষ করে কিছুক্ষণ বসলাম। বাকিরা কেউ সুন্নত আদায় করছে, কেউ কোরআন তেলাওয়াত করছে, আবার কেউ তাসবিহ তাহলিল পাঠ করছে। কিন্তু ইমাম সাহেব সুন্নত আদায় করে মুসল্লিদের দিকে তাকিয়ে তাসবিহ পাঠ করছে। ইমাম সাহেব আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলেন। এর কিছুক্ষণ পরে জামাত শুরু হয়ে গেল। জামাতের সাথে ফজরের নামাজ আদায় করলাম। খোদার কসম ভাই, ইমাম সাহেবের তেলাওয়াত এত সুন্দর এবং এত সুন্দর যা বলে বোঝাতে পারবো না। জামাত শেষে আমি পিছনে তাকিয়ে লক্ষ্য করলাম বাইরে এখনও সূর্যের আলো দেখা যায় না, কিন্তু জামাত শেষ হওয়ার পর তো সকালের আলো কিছুটা বাইরে ছড়িয়ে পড়ে। যেহেতু আমি মসজিদে আছি, তাই কোনো কিছু নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ আমার ভিতরে ছিল না। মোনাজাত শেষে আমি যখন মসজিদ থেকে বের হতে যাব, তখন ইমাম সাহেব আমাকে ডাক দিলেন। আমি পিছনে ফিরে তার কাছে গেলাম। ইমাম সাহেব আমাকে আমার পরিচয় জিজ্ঞেস করলো। আমি তাকে আমার পরিচয় দিলাম। ইমাম সাহেব আমাকে বললেন, আপনি আরও কিছুক্ষণ মসজিদে থাকেন। চারিদিকে আলো ছড়িয়ে পড়লে মসজিদ থেকে যান, আর যদি কোনো সমস্যা হয় ইয়ামিন বলে 3 বার ডাক দিবেন। এই বলে ইমাম সাহেব ও মসজিদ থেকে বের হয়ে গেলেন। কিন্তু আমি ইমাম সাহেবের কথা কোনো মর্মই বুঝলাম না। তিনি কেন আমাকে পরে যেতে বললেন, আর এটা কেন বললেন কোনো সমস্যা হলে ইয়ামিন বলে ডাকতে বললেন? তাহলে ইমাম সাহেব কী ধরনের সমস্যার কথা বলছেন? যেহেতু একজন ইমাম সাহেব আমাকে বলেছে একটু পরে যেতে, তাই আমি মসজিদে বসে রইলাম। অবাক করা কাণ্ড, প্রায় মিনিট 20 পরে একজন মুরব্বি মসজিদে আসলেন। তিনি আমার থেকে আমার পরিচয় নিয়ে মসজিদে আজান দিলেন।
আজানের শেষে তাকে বললাম, আরে কাকা, মসজিদের জামাত শেষ হয়ে গেছে আর আপনি এখন এসেছেন আজান দিতে। কথাটি শুনে কাকা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আরে বাবা, তুমি এসব কি বলছো? এখন তো আজানের সময় হয়েছে, নামাজ শেষ হলো কখন? তখন আমি মুরব্বির সাথে তর্কাতর্কি করিনি। আরে আজানের কিছুক্ষণ পরেই গ্রামের নামাজি ব্যক্তিরা মসজিদে চলে আসলো, তাই সাথে চলে আসলো ইমাম সাহেব, এবং কিছুক্ষণ পরেই মসজিদে আবারও জামাত হলো। আমি দ্বিতীয়বারও জামাতে শরিক হলাম। জামাত শেষ করে মসজিদের ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বললাম। সে আমাকে অভয় দিয়ে বললেন, আপনি জিনদের সাথে নামাজ আদায় করেছেন, ওরা সকলে ভালো জিন, তাই আপনার কোনো ক্ষতি করেনি ওরা। এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। মনের ভিতর যদিও কিছুটা ভয় কাজ করছিল, তবে ভালো লাগছিল এই ভেবে। জিনদের ইমাম সাহেবের ব্যবহারটা অসাধারণ ছিল এবং তার কোরআন তেলাওয়াত কতই না সমুদ্র ছিল। এরপর আমি বোনের বাসায় চলে যাই। হাটহাজারী এলাকাটা ঘুরে ঘুরে দেখছি, সবার সাথে পরিচয় হয়েছিল। ওখানে যাওয়ার 3 দিন পরে জানতে পারি আমার বোন জামাই এর বড় ভাই মাহবুব ভাই 2 বছর ধরে অসুস্থ, কোনো চিকিৎসা করি নাকি উন্নত হচ্ছে না, এমনকি ডাক্তারেরাও কোনো রোগ ধরতে পারছে না। মাহবুব ভাইয়ের শরীরে কোনো মাংস নেই, শুধুই হাড়, দেখে মনে হয় জ্যান্ত একটা কঙ্কাল। মাহবুব ভাইয়ের পরিবারের থেকে তার অসুস্থতার ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস জেনে নেই। মাহবুব ভাই ছিল ধনী একজন মানুষ। সে সাগরের মাছের ব্যবসা করত। চিকিৎসা করতে করতে তার যত সম্পদ ছিল শেষ করে ফেলেছে। এখন মৃত্যুর জন্য অপেক্ষা করছে। চিকিৎসা করার মতো টাকাও তার কাছে নেই। তাদের পরামর্শ দেই মাহবুব ভাইকে কোনো বড় হুজুরকে দেখাতে। তারা হাটহাজারী মাদ্রাসার একজন বড় হুজুরকে দেখায়। এর ভিতরে আমি ঢাকায় চলে আসি, কিন্তু মাঝে মাঝে ফোনে মাহবুব ভাইয়ের খবর নিচ্ছিলাম। হাটহাজারী মাদ্রাসার হুজুর জানায় মাহবুব ভাইকে খুব জঘন্যভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কিন্তু হুজুর এই ব্ল্যাক ম্যাজিক নিয়ে কাজ করে না, সে টুকটাক জিন ছাড়ায়। এই ঘটনা শোনার পরে আমার সেই জিন ইমাম সাহেবের কথা মনে পড়ে যায়। সে তো বলেছিল যদি কোনো সমস্যা হয় রাতে মসজিদে গিয়ে ইয়ামিন বলে যেন তাকে ডাকি। এরপর আমি রাত 3টের গাড়িতে চলে যাই। তখন রাত 3টে বাজে। পাহাড়ের ঢালে সেই মসজিদে গিয়ে প্রথমে ভালোভাবে অজু করি, এরপর মসজিদে প্রবেশ করি। ইয়ামিন 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 বলে ডাক দেই। মসজিদের টিনের উপরে একটি ডিল পড়ার শব্দ পাই। শব্দটা অনেক জোরে ছিল। দেখতে পাচ্ছি দূর থেকে হেঁটে আসছে সেই ইমাম সাহেব। তাকে দেখে ভয় পাচ্ছিলাম, আবার সাহসও পাচ্ছিলাম। সে যদি আমার ক্ষতি করত, ওই দিন করতে পারত। ইমাম সাহেব দূর থেকে আমাকে সালাম দিল। আমি সালামের উত্তর দিলাম। ইমাম সাহেব বলল, আমার নাম ইয়ামিন। আপনি হয়তো জেনেছেন আমি মানুষ নই, জিন। আমি তো সেদিন ইমাম ইয়ামিনকে আমার পরিচয় দিয়েছিলাম, তাই তাকে আমার বিষয়ে কিছু বলতে হলো না। সে জিজ্ঞেস করলো, কি জন্য আমাকে ডেকেছেন ভাই? আমি তাকে মাহবুব ভাইয়ের সমস্ত ঘটনা খুলে বলি। ইয়ামিন ভাই আমাকে জানায়, আপনি আমাকে আজকের সময় দিন, আমি সমস্ত ব্যাপারটা জেনে আপনাকে আগামীকাল জানাবো। আমি তার কথায় সম্মত জানিয়ে তাকে বিদায় দিই। প্রায় 2 ঘন্টার মতো তার সাথে কথা বলেছি। এরপর একবার মসজিদে থেকে নামাজ পড়ে বোনের বাসায় ফিরি। এই 2 ঘন্টায় ইয়ামিনের সাথে আমার একটু বন্ধুত্ব গড়ে উঠেছে। পরদিন ঠিক একই সময় মসজিদে গিয়ে ইয়ামিন সহ আরও অনেক মুসল্লিকে দেখতে পাই। এরা সকলেই জিন। এরা সাধারণ মানুষের মতোই নামাজ পড়ে বের হয়ে যায়। নামাজ শেষে আমি এবং ইয়ামিন মসজিদে বসে পড়ি। এরপর ইয়ামিন বলতে শুরু করে, আপনার মাহবুব ভাই মালদ্বীপ ঘুরতে গিয়েছিল। পরিবার জানে সে তার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছে, কিন্তু সে তার একজন মেয়ে বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়েছিল। আপনার মাহবুব ভাই এবং সে মেয়ে বান্ধবীটা একসাথে থাকায় মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে,
কিন্তু তারা উভয় জানতো না যে মেয়েটি অন্তঃসত্ত্বা। বাচ্চার বয়স 4 মাস হওয়ার পরে তারা বিষয়টি জেনেছিল। তখন কিছুই করার ছিল না, মেয়েটিকে বাচ্চা পেটে ধরে রাখতে হয়েছিল। মেয়েটিকে আলাদা একটি বাসায় রাখতো আপনার ভাই। বাচ্চাটি জন্ম নেওয়ার পরে তাকে জীবিত অবস্থায় সাগরে ফেলে দেওয়া হয়েছে। এই সাগরে ফেলে দেওয়ার দৃশ্য একদল ভালো জিন দেখেছে। এই দৃশ্য দেখে তারা এটি সহ্য করতে পারেনি। কিন্তু এর ভিতরে আপনার ভাইয়ের বিজনেস পার্টনারের সাথে আপনার ভাইয়ের ঝগড়া হয়। এক পর্যায়ে তারা দুজন আলাদা ব্যবসা শুরু করে। কিন্তু আপনার ভাইয়ের ব্যবসা ভালো ছিল আর সেই বিজনেস পার্টনারের ব্যবসা খারাপ যাচ্ছিল। তাই সে রাগে ক্ষোভে আপনার ভাইকে কালো জাদু করে। এক তান্ত্রিকের মাধ্যমে কালো জাদু করে হয়। ৪১টি বদজিন আপনার ভাইয়ের পিছনে চালান করে দেওয়া হয়। যে ভালো জিনেরা বাচ্চাটিকে সাগরে ফেলতে দেখেছে তারাও এই খারাপ জিনদের সাথে যুক্ত হয়। এখন এই জিনদের ভালো ও খারাপ দল মিলে আপনার ভাইয়ের পিছনে লেগে পড়েছে। ওরা চায় আপনার ভাইকে তিলে তিলে শেষ করে দিবে। কথাগুলি শুনে আমি হকচকিয়ে গেলাম। এর ভিতরেই পিছন থেকে সেই কাকা মসজিদে আজান দিতে চলে আসলো। আমি যখন পিছনে তাকালাম যে কে আসছে এটি দেখব, কাকাকে দেখে যখন সামনে তাকাই তখন দেখি ইয়ামিন আর নেই সেখানে। তখন খারাপ লাগছিল। সমস্যা সমাধানের পথটি জানতে পারলাম না। সেদিনও নামাজ আদায় করে বোনের বাসায় ফিরে গেলাম। গিয়ে তাদের সমস্ত ঘটনা খুলে বললাম যে আপনাকে আপনার বিজনেস পার্টনার কালো জাদু করেছে। বান্ধবীকে নিয়ে মালদ্বীপ বেড়াতে যাওয়ার ঘটনা বললাম না কাউকে, তবে মাহবুব ভাইকে মালদ্বীপের ঘটনাটি বলি। মাহবুব ভাই অনেক আফসোস করে। মাহবুব ভাই আমাকে জানায় সে নাকি প্রায় একটি বাচ্চাকে স্বপ্ন দেখে। বাচ্চাটি করুণ সুরে কান্না করে। মাহবুব ভাইয়ের সাথে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে, যা ছিল এমন। সেই পাইকারি মাছ বিক্রি করে দোকান থেকে বাসায় ফিরছিল। তখন রাত আনুমানিক 11:30। সে পাহাড়ের ঢাল দিয়ে হাঁটছিল। সে নাকি দেখতে পায় দূর থেকে 50টির মতো আলো তার দিকে হেঁটে আসছে। সে ভেবেছে মানুষজন হবে। সে কাছে গিয়ে দেখতে পায় প্রায় 50-এর মতো বড় বড় সাপ যাদের চোখ জ্বলছে। এই দেখে সে উল্টোর দিকে দৌড়াতে শুরু করে এবং পাহাড় ঘুরে বাড়িতে পৌঁছায়। এছাড়া আরও অনেক ঘটনা তার সাথে ঘটেছে। কোনো কুকুর তাকে দেখলে শুধু ডাকাডাকি করত। রাতে সে বাইরে বের হলে সেই আলোগুলো দেখতে পেত। অধিকাংশ সময় সেই স্বপ্নে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখতে পেত। অনেকগুলো কালো অবয়ব তার গলা চেপে ধরেছে। সে ভাত খেতে বসলে ভাত থেকে দুর্গন্ধ পেত। এভাবে করে আস্তে আস্তে মাহবুব ভাই অসুস্থ হয়ে পড়ে। কোনো মতে জীবনটা নিয়ে বেঁচে আছে। যাই হোক, পরের রাতে আমি আবারও মসজিদে যাই, তবে এ রাতে একটু আগে গিয়েছিলাম। ইয়ামিনকে স্মরণ করতে সে উপস্থিত হয়ে যায়। এরপর ইয়ামিন আমাকে জানায় এর সমাধান করা যাবে, তবে কষ্ট হবে। আমি সেই ভালো জিনদের সাথে কথা বলেছি এবং ওদের মানাতে পেরেছি, তবে খারাপ জিনেরা তান্ত্রিকের কবলে, চাইলেই ওদের তাড়ানো সম্ভব নয়। ইয়ামিন আমাকে বললে এই কালো জাদু কাটাতে হলে তোমাদেরই কিছু করতে হবে। আগামীকাল আমি তোমাকে একটি পাহাড়ের উপরে নিয়ে যাব।